আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, একবার ভাবুন তো, প্রতিদিন আমাদের রান্নাঘরে আমরা যেসব খাবার বেছে নিচ্ছি সেগুলোই যদি একটা শিশুর বুদ্ধিমত্তা, স্মৃতিশক্তি আর মনোযোগের আসল ভিত করে দেয়। হ্যাঁ, ব্যাপারটা আসলেই তাই। একটা শিশু যখন বড় হয়, আমরা তার শারীরিক বিকাশের দিকে যতটা নজর দিই, মস্তিষ্কের বিকাশের দিকেও কিন্তু ঠিক ততটাই বা তার চেয়েও বেশি নজর দেওয়া প্রয়োজন। আর এই বিশাল কাজটা ঘটে আমাদের প্রতিদিনের খুব সাধারণ কিছু খাবারের মাধ্যমে। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব ঠিক কোন খাবারগুলো শিশুর মস্তিষ্কের জন্য একদম জাদুর মতো কাজ করে। একটা শিশুর মস্তিষ্ক কিন্তু প্রতিনিয়ত তার চারপাশের পৃথিবী থেকে নতুন নতুন তথ্য শুষে নিচ্ছে, কিন্তু এই যে এত বিশাল একটা প্রসেস, এটা সামলাতে মস্তিষ্কের তো একটা জ্বালানি দরকার, তাই না? তো প্রশ্ন হলো, একটা শক্তিশালী আর প্রখর মেধা আসলে কি দিয়ে তৈরি হয়? ওকে, চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। আমরা আজ মূল তথ্যের ভিত্তিতে জানব ঠিক কোন নির্দিষ্ট পুষ্টি উপাদানগুলো একটা ক্রমবর্ধমান মস্তিষ্ককে চালায় আর কিভাবে আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাস এই অসাধারণ গঠন প্রক্রিয়ায় সরাসরি ইম্প্যাক্ট ফেলে। আমাদের আজকের পুরো আলোচনাটাকে আমরা 5টি মূল ভাগে সাজিয়েছি: শিশুর জ্ঞান ও বিকাশ, মস্তিষ্কের গঠন ও শক্তি, স্মৃতি ও স্নায়ুর যত্ন, মনোযোগ ও সক্রিয়তা, এবং সবশেষে থাকছে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, শিশুর জ্ঞান ও বিকাশ। পুষ্টির প্রভাব যে কতটা সুদূর প্রসারী হতে পারে সেটা জানলে আপনি অবাক হবেন। শিশুর জ্ঞান মানে তার বুদ্ধি, স্মৃতিশক্তি আর মনোযোগ, এই সব কিছুই কিন্তু সরাসরি সঠিক খাবারের ওপর নির্ভরশীল। অনেক সময় দেখবেন বাচ্চারা পড়াশোনায় ঠিকমতো মন বসাতে পারছে না বা নতুন কিছু শিখতে গিয়ে বেশ হিমশিম খাচ্ছে। গবেষণার তথ্য বলছে এই ধরনের কগনিটিভ হার্ডল বা মানসিক বাধাগুলো কিন্তু নির্দিষ্ট কিছু পুষ্টির অভাব পূরণের মাধ্যমেই সহজেই কাটিয়ে ওঠা সম্ভব। সঠিক খাবার শুধু যে পেট ভরায় তা নয়, এটা একেবারে সরাসরি মস্তিষ্কের কার্যক্ষমতাকে বুস্ট করে। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, মস্তিষ্কের গঠন এবং শক্তি। মস্তিষ্ককে একটা জটিল যন্ত্র হিসেবে চিন্তা করতে পারেন। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো প্রোটিন আর কার্বোহাইড্রেটের মধ্যে থাকা ব্যালেন্স। একদিকে দেখুন, প্রোটিন কাজ করছে মস্তিষ্কের কোষ গঠন আর বৃদ্ধির জন্য, এটা বলতে পারেন মস্তিষ্কের ইট পাথর। অন্যদিকে কার্বোহাইড্রেট সেই মস্তিষ্ককে কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি বা ফিউয়েল যোগায়। মানে একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ। শুধু মস্তিষ্ক গঠন হলেই তো হবে না, সেটাকে সচল রাখতে কার্বোহাইড্রেটের দেওয়া সেই ইনস্ট্যান্ট শক্তির কোনো বিকল্প নেই। তাহলে প্রতিদিনের মেনুতে কি থাকা উচিত? ডিম, মাছ আর মুরগির মাংসের মতো প্রাণীজ প্রোটিন থেকে শুরু করে ডাল ও ছোলার মতো উদ্ভিজ প্রোটিন, এগুলো সবই কিন্তু মস্তিষ্কের নতুন কোষ তৈরির জন্য প্রয়োজনীয় ফিজিক্যাল বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে। এই খাবারগুলো প্রতিদিনের রুটিনে রাখা মানে হল একটা শিশুর মস্তিষ্কের বৃদ্ধিকে একেবারে সরাসরি সাপোর্ট করা। অন্যদিকে সারা দিন ধরে একটা শিশু যখন ছোটাছুটি করে, খেলে, নতুন কিছু শেখে, তখন তার মস্তিষ্কের অবিরাম শক্তির দরকার হয়। আর এই শক্তিটা আসে কোথা থেকে? আসে ভাত, রুটি এবং ওটসের মতো কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার থেকে। এই উপাদানগুলোই নিশ্চিত করে যে শেখার সময় বা খেলার সময় বাচ্চাটা যেন ঝিমিয়ে না পড়ে। চলে আসছি 3 নম্বর পর্বে, স্মৃতি এবং স্নায়ুর যত্ন। দেখুন, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড কিন্তু কোনো সাধারণ উপাদান নয়। এটাকে বলতে পারেন মস্তিষ্কের জন্য এক ধরনের জাদুকরী পুষ্টি। এটা বিশেষভাবে শিশুর মেমরি বা স্মৃতি ধারণ করার ক্ষমতা এবং কোনো কাজে মনোযোগ ধরে রাখার যে অ্যাটেনশন স্প্যান, সেটা বাড়াতে দারুণ কাজ করে। আর মজার ব্যাপার হলো, প্রকৃতি খুব নিখুঁতভাবে এই জিনিসগুলো আমাদের চারপাশে দিয়ে রেখেছে। স্যালমন বা টুনার মতো সামুদ্রিক মাছ, আখরোট আর চিয়াসিড, এই নির্দিষ্ট খাবারগুলোতে থাকা ওমেগা-3 সরাসরি শিশুর ফোকাস উন্নত করে। এগুলো ডায়েটে যোগ করা খুবই সহজ, কিন্তু এর বেনিফিট থাকে সারা জীবন। এবার আসি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর কথায়। এরা কিভাবে একসঙ্গে কাজ করে, স্নায়ুতন্ত্রের মেনটেনেন্স করে, সেটা বেশ চমকপ্রদ। এর সোর্স হিসেবে আমরা স্লাইডে দেখতে পাচ্ছি দুধ, দই, পনির আর ডিমের কুসুম। এই পরিচিত খাবারগুলো যে শুধু হাড় শক্ত করে তা কিন্তু নয়, বরং মস্তিষ্কের নার্ভগুলো যেন একে অপরের সাথে ঠিকমতো সিগন্যাল আদান প্রদান করতে পারে সেটাও নিশ্চিত করে। আমাদের পরবর্তী বিষয় হল পর্ব 4, মনোযোগ এবং সক্রিয়তা। তো এখানকার সবচেয়ে ক্রুশাল পয়েন্টটা হলো আয়রনের ভূমিকা।
আয়রন সমৃদ্ধ খাবার যে শুধু রক্তশূন্যতা দূর করে এমনটা ভাবলে ভুল হবে, বরং শিশুর অ্যাটেনশন স্প্যান বাড়াতে এর ভূমিকা একদম ম্যাজিকের মতো। মস্তিষ্কে অক্সিজেনের ফ্লো ঠিক রেখে এটা শিশুর নতুন কিছু শেখার ক্যাপাসিটিকে বহুগুণ বাড়িয়ে দেয়। এই স্লাইডে দেখুন আয়রনের খুব পরিচিত কিছু সোর্স দেওয়া আছে: লাল শাক, খেজুর এবং কলিজা। ডায়েটে এই খাবারগুলো থাকলে ব্রেইনে অক্সিজেন সাপ্লাই দারুণ থাকে, ফলে নতুন কোনো ইনফরমেশন খুব দ্রুত ক্যাচ করতে শিশুর মস্তিষ্ক অনেক বেশি অ্যাক্টিভ হয়ে ওঠে। আচ্ছা, মনোযোগ তো বাড়ল, কিন্তু মস্তিষ্ককে দীর্ঘক্ষণ সতেজ তো রাখতে হবে, রাইট? এখানেই চলে আসে ভিটামিন অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্টের কথা। এরা মূলত মস্তিষ্কের কোষগুলোকে ড্যামেজ থেকে রক্ষা করে এবং নিশ্চিত করে যে ব্রেইন যেন সবসময় হাইলি এঙ্গেজড আর অ্যাক্টিভ থাকে। এই খাবারগুলো দেখলে মনে হয় যেন রঙের এক উৎসব। আপেল, কমলা, কলার মতো ফল থেকে শুরু করে গাজর, পালং শাক আর ব্রকোলির মতো রঙিন সবজি, এগুলো হলো অ্যান্টিঅক্সিডেন্টের প্রাকৃতিক খনি। এই কালারফুল খাবারগুলো প্রতিদিনের রুটিনে থাকলে শিশুর মস্তিষ্ক থাকে একদম সতেজ আর এনার্জেটিক। এবার আমরা চলে এসেছি আমাদের একেবারে শেষ অংশে, পর্ব 5, কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। এতক্ষণ আমরা জানলাম কি খেতে হবে, এবার জানব কি কি অভ্যাস করতে হবে আর কি ছাড়তে হবে। নিয়মিত পর্যাপ্ত পানি পান করা, ঘড়ি ধরে নির্দিষ্ট সময় খাবার খাওয়া এবং শিশুদের জন্য মায়ের দুধ, এই অভ্যাসগুলো মাস্ট। এর বিপরীতে অতিরিক্ত জাঙ্ক ফুড যেমন চিপস বা সফট ড্রিঙ্কস, এগুলোকে একেবারে না বলতে হবে, কারণ এই জাঙ্ক ফুডগুলো এতক্ষণ ধরে গড়ে তোলা মস্তিষ্কের সেই শক্ত ফাউন্ডেশনটাকেই নষ্ট করে দেয়। একদম শেষ পর্যায়ে এসে এই স্লাইডের কথাটা আমাদের সবাইকে একটু ভাবায়। আজকের দিনে আপনি প্লেটে যে খাবারটা সাজিয়ে দিচ্ছেন সেটাই কিন্তু আগামী দিনের প্রখর বুদ্ধিমত্তার স্থপতি। প্রতিদিনের এই ছোট ছোট পুষ্টিগত সিদ্ধান্তগুলোই আসলে একটা বড় ডিফারেন্স তৈরি করে দেয়। আশা করি আজকের এই বিশ্লেষণ থেকে পাওয়া ইনফরমেশনগুলো আমাদের সবাইকে খাদ্যাভ্যাস নিয়ে আরও একটু সচেতন হতে সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।